রিমা এক অত্যন্ত বড়লোক পরিবারের মেয়ে হলেও সে রান্নাবান্না করতে ভীষণই পছন্দ করত। নানান রকম নতুন নতুন ডিশ রান্না করে নিজের পরিবারকে খাওয়াতে সে খুবই ভালোবাসত। তবে রিমা এক মধ্যবিত্ত পরিবারের ছেলে বিক্রমকে পছন্দ করে বসে। গরমকাল পড়তে না পড়তেই রিমা বিক্রমকে বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায়। শ্বশুর বাড়িতে গিয়েও রিমা নানান রকম রান্নাবান্না করে তার পরিবারকে খাওয়াবে বলে ঠিক করে, কিন্তু ততদিনে প্রচন্ড পরিমাণে গরম পড়ে যাওয়ায় রান্নাঘরে গিয়ে রান্না করতে রিমার অত্যন্ত কষ্ট হয়। তাই সে খুব একটা বেশি কিছু রান্না করতে পারে না। একদিন রিমা ফোনে রিল ভিডিও দেখতে দেখতে তার সামনে একটা হিমঘরের ভিডিও আসে। হিমঘরের মধ্যে কিভাবে মাছ মাংস সংগ্রহ করে রাখা হয় সেই ভিডিওতে সমস্ত কিছু দেখানো হয়। আর যা দেখে রিমার মাথায় একটা আইডিয়া আসে। মা, পিঙ্কি, আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে। আমি নিজের জন্য একটা হিম রান্নাঘর তৈরি করব। হিম রান্নাঘরে ঠান্ডার মধ্যে রান্না করতে আমার আর কোনো কষ্ট হবে না। আমি নানান রকম রান্না বান্না করে আপনাদের খাওয়াতে পারবো। রিমার কথা শুনে তার শাশুড়ি মা এবং ননদ দুজনেই খুবই অবাক হয়। হিম রান্নাঘর মানে তুমি ঠিক কেমন রান্নাঘরের কথা বলছো? আমি কিন্তু বুঝতে পারছি না। আরে, আমি একদম বরফে ঢাকা একটা রান্নাঘর তৈরি করব। অর্থাৎ রান্নাঘরের ভেতরে চারিদিকে শুধু বরফ থাকবে। আমার মাথায় একটা দারুণ আইডিয়া চলছে। আমি কয়েকদিনের মধ্যে আমার হিম রান্নাঘর তৈরি করে ফেলবো। বরফ রান্নাঘর? মা, আমার মনে হচ্ছে গরমে রান্না করতে গিয়ে বৌদির মাথাটা নষ্ট হয়ে গেছে। এগুলো আমাদের গ্রামে সম্ভব নাকি? বৌদি, আমার দাদা অত বড়লোক নয় যে তুমি দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখবে আর দাদা তোমার সেই স্বপ্ন পূরণ করতে পারবে। তাই আবল তাবল স্বপ্ন দেখা বন্ধ করো। আমি নিজের টাকা দিয়েই হিম রান্নাঘর তৈরি করব। আর তাছাড়া আমার বাবা মা থাকতে আমার আবার চিন্তা কিসের? আমি রান্না করতে কতটা ভালোবাসি আমার বাবা মা খুব ভালো করেই জানি। তাই এই গরমে আমার যাতে রান্না করতে কোনো কষ্ট না হয় সেই ব্যবস্থা আমার বাবা মা ঠিকই করতে পারবে। এভাবেই রিমা সেদিন থেকেই তার হিম রান্নাঘর তৈরি করার প্রচেষ্টা শুরু করে দেয়। রিমার এই কাজে তার বাবা মা তাকে টাকা দিয়ে অনেক সাপোর্ট করে। প্রথমে রিমা মার্কেট থেকে অনেক বড় বড় আর্টিফিশিয়াল বরফের চাই কিনে নিয়ে আসে। সেই সাথে লক্ষ লক্ষ টাকা খরচ করে সে একটা বরফ তৈরির মেশিনও কিনে নেয়। সেই সাথে রিমার বাবা রিমাকে একটা ঠান্ডা কুয়াশা তৈরির মেশিন কিনে দেয়। সমস্ত সরঞ্জাম কেনার পর রিমা তার হিম রান্নাঘর তৈরির কাজ শুরু করে দেয়। রান্নাঘর তৈরির কাজে টেকনিশিয়ানদেরও কাজে লাগানো হয়। এভাবেই দেখতে দেখতে খুব তাড়াতাড়ি রিমার হিম রান্নাঘর একেবারে তৈরি হয়ে যায়। বৌদি, তুমি এতদিন ধরে কি রান্নাঘর তৈরি করছো? আমাদের তো এখনো দেখালেই না। তুমি তোমার রান্নাঘরে আমাদের তো ঢুকতেই দিচ্ছ না। আমি তো এতদিন তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য ওই রান্নাঘরে তোমাদের ঢুকতে দিইনি। চলো, তোমরা এবার মোটা মোটা সোয়েটার পরে নাও, কানে টুপি পরে নাও, তারপর তোমরা রান্নাঘরে ঢুকতে পারবে। রিমার কথা শুনে তার শাশুড়ি মা এবং ননদ খুবই অবাক হয়। আমার মনে হচ্ছে বৌদির মাথা সত্যি সত্যি খারাপ হয়ে গেছে। এই 42 ডিগ্রি গরমে তুমি আমাদের সোয়েটার টুপি পরতে বলছো? মানে পাগলামির একটা সীমা থাকা দরকার বৌদি। আমরা কোনো শীতের পোশাক পরবো না। আমরা যা পরে আছি তাই পরেই তোমার রান্নাঘরে ঢুকবো। এভাবে পিঙ্কি এবং তার মা রিমার কথাই পাত্তা দেয় না। কিন্তু রিমা তার হিম রান্নাঘরে ঢোকার আগে অবশ্যই মোটা মোটা জামা কাপড় এবং টুপি পরে নেয়। তারা যখন সেই রান্নাঘরে ঢোকে তখন তাদের ভীষণই ঠান্ডা লাগে, কারণ সেই রান্নাঘরের চারিদিকটা পুরোপুরি বরফ দিয়ে তৈরি থাকে। বিশেষ করে পিঙ্কি এবং তার মায়ের খুবই ঠান্ডা অনুভব হয়, কারণ তারা কোনো শীতের পোশাক পরে থাকে না। বৌদি, এখানে তো ভীষণ ঠান্ডা, মনে হচ্ছে আমরা কাশ্মীরে চলে এসেছি। তুমি একই সর্বনাশ করেছো বলো তো? এরকম ঠান্ডা রান্নাঘরে রান্না করতে গিয়ে তুমি তো মারা পড়বে। তোমার শরীর বরফের মতো জমে যাবে। এই রান্নাঘরে তুমি কখনোই রান্না করতে পারবে না। রিমা তার শাশুড়িমা এবং ননদের কথাই পাত্তা দেয় না। সে খুবই খুশি মনে গ্যাস ওভেন জ্বালিয়ে ডেজার্ট বানাতে শুরু করে। বৌমা, তুমি এখনই বাইরে চলো। তোমার তো বুকের পাঠা আছে বলতে হবে। এরকম বরফ ঠান্ডা রান্নাঘরে তুমি আবার রান্না করছো? এই রান্নাঘরে তুমি 10-15 মিনিটের বেশি থাকলে সত্যি সত্যি মারা পড়বে। তারপর একটা বিপদ হলে তোমার বাবা মা আমাদের এসে ধরবে, পুলিশও আমাদের ধরে নিয়ে যাবে। চলো, তুমি এখনই বাইরে চলো। কিছু হবে না মা, আপনারা যেহেতু শীতের পোশাক আশাক পরেনি সেই জন্য আপনাদের বেশি ঠান্ডা লাগছে। আর আমি এরকম রান্নাঘর তৈরি করিনি যেখানে জীবনের ঝুঁকি
কি থাকতে পারে? আমার রান্নাঘরের টেম্পারেচার হচ্ছে কোল্ড স্টোরেজ টেম্পারেচার, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাপমাত্রা থাকবে। আর এই তাপমাত্রায় কোনো মানুষ মোটা মোটা জামা কাপড় পরে কয়েক ঘন্টা পর্যন্ত থাকতে পারে, কোনো ক্ষতি হবে না। রিমার কথা তার শাশুড়িমা এবং ননদ কিছুই বুঝতে পারে না, আর যেহেতু তাদের ভীষণই ঠান্ডা লাগে তাই তারা তখনই বাইরে বেরিয়ে যায়। কিন্তু রিমা বেশ খুশি মনে কয়েক ঘন্টা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে থাকে। সেই হিম রান্নাঘর তৈরি করতে পেরে রিমার মনে আনন্দের ঠিকানা থাকে না। এখন সে তার ইচ্ছা মতো আরো বেশি করে খাবার রান্না করে এবং তার আত্মীয় স্বজনদের বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়ায়। আশেপাশের পাড়া প্রতিবেশীরাও রিমার সেই ঠান্ডা রান্নাঘরের ব্যাপারে জেনে যায়, তাই প্রত্যেক দিনই কেউ না কেউ রিমার হিম রান্নাঘর দেখতে যায়। মা চলুন, আজকে আপনারা আমার রান্নাঘরে বসে খাবার খাবেন। বাইরে তো ভীষণ গরম পড়েছে, আপনারা ঘেমেই চলেছেন। আমার রান্নাঘরে বসে আপনারা ঠান্ডার মধ্যে আরাম করে খাবার খেতে পারবেন। না না, মাথা খারাপ নাকি? তোমার ওই ঠান্ডা রান্নাঘরে আমি মরতে যাব না। আমার খাবার বাইরে নিয়ে এসে দাও, আমি বাইরে পাখার তলায় বসেই খাবার খাবো। আমার মেয়েও তোমার ওই রান্নাঘরে যাবে না। ঠিক এমন সময় কয়েকজন প্রতিবেশী কিছু খাবার নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। বলছি বৌমা, ভীষণ গরম পড়েছে, বাড়িতে বসে যে একটু শান্তি করে খাবো সেটাও সম্ভব হচ্ছে না, তাই আমরা খাবার দাবার রান্না করে নিয়ে চলে এসেছি। আমরা কি তোমার রান্নাঘরে বসে একটু খাওয়া দাওয়া করতে পারি? হ্যাঁ অবশ্যই, কেন পারবেন না, চলুন আপনারা আমার রান্নাঘরে চলুন। এই একদম না, আমার বাড়িতে এসব চলবে না। বৌমা, এটা তোমার বাপের বাড়ি নয় যে তুমি পাড়ার লোকজনকে জুটিয়ে বাড়িতে এরকম রঙ্গ তামাশা করবে। আমার বাড়িতে কি সার্কাস চলছে নাকি যে সবাই দল বেঁধে সার্কাস দেখতে আসছে? এই যাও, যে যার বাড়িতে ফিরে যাও। মা, আপনি এরকম করতে পারেন না। রান্নাঘরটা আমি সম্পূর্ণ রকম ভাবে নিজের টাকা ব্যয় করে তৈরি করেছি। আর আপনার মনে এত হিংসা কেন? এই গরমে মানুষ একটু ঠান্ডায় আরাম পেতে চাইছে। আমাদের গ্রামে কারোর বাড়িতেই এসি নেই। আমি যদি গ্রামের মানুষকে এই পচা ভ্যাপসা গরম থেকে কিছুক্ষণের জন্য স্বস্তি দিতে পারি, তাহলে এর চেয়ে আনন্দের বিষয় আর কিছুই হতে পারে না। এভাবেই রিমা তার শাশুড়ি মায়ের কোনো কথা শোনে না। সে তার পাড়া প্রতিবেশীকে নিজের রান্নাঘরে নিয়ে যায়। এমনকি রিমা নিজে হাতে ভালো কিছু খাবার রান্না করে তাদেরকে খাওয়ায়। তাই পাড়া প্রতিবেশীরা রিমার প্রতি খুবই খুশি হয়। এভাবেই সময় কাটতে থাকে। প্রত্যেক দিনই গ্রামের লোকজন রিমার রান্নাঘরে গিয়ে ভিড় করে। এতে করে রিমা আনন্দ পেলেও রিমার শাশুড়ি মা সবসময় খুব রেগে থাকে। এমনকি তার মাথায় উল্টোপাল্টা চিন্তা ভাবনাও আসে। একদিন, বৌমা, প্রত্যেক দিনই তো তোমার ঠান্ডা রান্নাঘরের লোকজন এসে ভিড় করছে, তুমি আবার নাকি প্রত্যেক দিন কিছু না কিছু ওদেরকে রান্না করে খাওয়াচ্ছ। তা আমি বলছিলাম কি, তুমি তো একটা কাজ করতে পারো। তুমি তোমার রান্নাঘরের টিকিট সিস্টেম করে দাও। তোমার রান্নাঘরে 1 ঘন্টা থাকার জন্য তুমি সবার কাছ থেকে 100 টাকা করে নেবে। এতে করে তুমি কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবে। এ আপনি কি বলছেন মা? এই গ্রামে কারোরই আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, তাই আমি কারোর কাছ থেকে কোনো রকম টাকা নেব না। তাছাড়া প্রত্যেকদিন গ্রামের লোকেরাও আমার জন্য ভালো ভালো খাবার রান্না করে নিয়ে আসে। ওনাদের ভালোবাসাই আমার জন্য যথেষ্ট, আমার কোনো টাকার দরকার নেই। রিমার কথা শুনে তার শাশুড়ি মা খুবই রেগে যায়। ঠিক আছে, তোমার কাছে তোমার শাশুড়ি মায়ের কথার কোনো গুরুত্ব নেই, তাই তো? এখন গ্রামের লোকজন তোমার কাছে প্রিয় হয়ে উঠেছে। ঠিক আছে, আমি আজ থেকে তোমার ওই ঠান্ডা রান্নাঘরে রান্না করা কোনো খাবার খাবো না। তুমি গ্রামের লোকেদের রান্না করে খাওয়াও, আমাকে নিয়ে আর ভাবতে হবে না। আমি নিজের ঘরে রান্না বান্না করে খাবো। এভাবেই কমলা দেবী সেদিন থেকে নিজের ঘরেই রান্না করতে শুরু করে। সে নিজের জন্য এবং নিজের মেয়ের জন্য রান্না করে, কিন্তু গরমের মধ্যে তার রান্না করতে ভীষণই কষ্ট হয়। সেই জন্য সে কোনো রকমে সিদ্ধ ভাত, সবজি সিদ্ধ, ডিম সিদ্ধ এসবই রান্না করে। কিন্তু সেই খাবার পিঙ্কি একদমই খেতে চায় না। দূর, এর আগে বৌদি কি সুন্দর প্রত্যেক দিন কত ভালো ভালো খাবার রান্না করে খাওয়াতো। তোমার এই সিদ্ধ খাবার খেতে আমার ভালো লাগছে না মা। তাছাড়া আমি ভেবে দেখেছি, আমাদের গ্রামের লোকজন আমাদের বাড়িতে এসে আমাদের ঠান্ডা রান্নাঘরে গিয়ে ঠান্ডা ওয়েদার উপভোগ করছে, আর আমরা এই গরমের মধ্যে পচে মরছি। আমি আজ থেকে তোমার কথা শুনবো না। আমিও এবার বৌদির ঠান্ডা রান্নাঘরেই খাবার খেতে যাব। ও, শেষ পর্যন্ত তুইও তাহলে পাল্টি মারলি? তুই তোর মাকে পর করে দিলি? সামান্য গরম সহ্য করতে পারছিস না? তোর বৌদির কাছে তুই আমাকে ছোট করবি?
পিঙ্কি কোনো কথা শোনে না, কারণ সে কিছুতেই গরমের মধ্যে আর কষ্ট করতে চায় না। সে রিমার ঠান্ডা রান্নাঘরে খাবার খেতে চলে যায়। সেখানে রিমা খুবই ভালোবেসে তার ননদকে ভালো ভালো রান্না করে খাওয়ায়। এভাবেই কিছুদিন কাটতে থাকে, কিন্তু তখনও পর্যন্ত কমলা দেবীর মন গলে না। সে তার বৌমার উপর রেগেই থাকে, কিন্তু এরই মধ্যে হঠাৎ করে তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে যায়। আর এই প্রচন্ড গরমের মধ্যে একদিন রান্না করতে গিয়ে হঠাৎ করে কমলা দেবী ভীষণই অসুস্থ হয়ে পড়ে। গরমের মধ্যে তার খুবই শ্বাসকষ্ট শুরু হয়। এই গরমের মধ্যে মা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, মায়ের হিট স্ট্রোক হয়েছে, তাড়াতাড়ি মাকে আমার ঠান্ডা রান্নাঘরে নিয়ে চলো। এই বলে সবাই মিলে কমলা দেবীকে রিমার ঠান্ডা রান্নাঘরে নিয়ে যায়। সেখানে কিছুক্ষণ থাকার পর কমলা দেবী কিছুটা সুস্থতা বোধ করে। বাড়িতে ডাক্তার বাবুকেও ডাকা হয়। ডাক্তারবাবু কমলা দেবীকে একেবারে ঠান্ডা পরিবেশে থাকার নির্দেশ দেয়, কিন্তু রিমার ঠান্ডা রান্নাঘরে একটানা কয়েক ঘন্টার বেশি থাকা সম্ভব ছিল না। তাই রিমা সেই ঠান্ডা রান্নাঘরের পাশেই, অর্থাৎ তার বেডরুমে শাশুড়ি মায়ের থাকার ব্যবস্থা করে। আমার বেডরুমটা আমার ঠান্ডা রান্নাঘরের পাশে হওয়ায় এই রুমটা কিন্তু ভীষণ ঠান্ডা। এই রুমে এসি পাখা কিছুই লাগে না। আজ থেকে আপনি আমাদের রুমেই থাকবেন, আমি আর আপনার ছেলে আপনার ঘরে থেকে যাব। রিমার ভালো মানসিকতা দেখে কমলা দেবী নিজের ভুল বুঝতে পারে। সেই সাথে সে খুব ভালো মতোই উপলব্ধি করতে পারে আজকে শুধুমাত্র রিমার ঠান্ডা রান্নাঘরের জন্যই তার প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি সত্যি খুব বুদ্ধিমতী। তোমার বুদ্ধিসত্তার প্রশংসা না করে আমি সব সময় তোমার উপর রাগ দেখিয়েছি, তোমার উপর হিংসা করেছি। গ্রামের লোকেরা তোমার কাজে অনেক বাহবা দেয়, কিন্তু আমি কখনো সেটা স্বীকার করিনি। আজকে তোমাকে নিয়ে আমার সত্যি গর্ব হচ্ছে। পারলে আমাকে ক্ষমা করে দাও বৌমা। এভাবেই কমলা দেবী সেদিন থেকে পুরোপুরিভাবে পরিবর্তিত হয়ে যায়, যা দেখে রিমা অত্যন্ত খুশি হয়। এখন রিমা তার ঠান্ডা রান্নাঘরে তার শাশুড়ি মায়ের জন্য হেলদি খাবার দাবার রান্না করে। কিছুদিনের মধ্যেই সে তার শাশুড়ি মাকে সেবা যত্ন করে একেবারেই সুস্থ করে তোলে। এখন মাঝে মধ্যেই রিমা শ্বশুর বাড়ির লোকজন সবাই মিলে ঠান্ডা রান্নাঘরে যায় আর একসাথে ভালো ভালো খাবার রান্না করে। তারা সবাই মিলে ঠান্ডা রান্নাঘরে বসে আনন্দ করে খাওয়া দাওয়া করে। সুলেখা ও রোমানা দুই যমজ বোন ছিল। তারা তাদের মা সন্ধ্যা দেবীর সঙ্গে বদ্ধম গ্রামে বাস করত। তারা দুজনে দেখতে অবিকল একই রকমের ছিল। তাদের হাইট, ফিগার, এমনকি রঙও একই ছিল, কিন্তু দেখতে একই হলেও তাদের পছন্দ একেবারেই আলাদা আলাদা ছিল। একজন ঝাল খেতে পছন্দ করলে অপরজন মিষ্টি খেতে পছন্দ করত। এক কথায় বলা যেতে পারে তাদের দুজনের মধ্যে কখনো কোনো জিনিসেই মিল দেখতে পাওয়া যেত না। এমনকি তাদের মতামত সম্পূর্ণ আলাদা ছিল। আর এগুলো তার মা সন্ধ্যা দেবী প্রথম থেকেই দেখে আসছে। কিরে সুলেখা, তোকে না আমি কত করে বললাম শপিং করতে তোর বোনকে সঙ্গে করে নিয়ে যা? সেই তো একই জায়গায় গেলি, পরে দেখলাম রোমানাও শপিং করতে বের হলো। তা দুজনে একসঙ্গে গেলে কি অসুবিধা হতো শুনি? হ্যাঁ মা, অসুবিধা তো হতোই, আর ভালো মতোই হতো। কেন মা, তুমি জানো না ও আমার সঙ্গে গেলে কি করে? আমি এদিকে যেতে চাইলে ও ওদিকে যাবে, আমি জামা কাপড় কিনতে গেলে ও স্টেশনারির দোকানে যাবে। ওর যদি সবকিছু আলাদা করার ইচ্ছা হয় তাহলে ও বাড়ি থেকে আলাদাই যাক না, আমার সঙ্গে গিয়ে ওর কি লাভ? হ্যাঁ যাব, তাতে কি একেবারে হয়ে যাবে? এমন করে বলছে যেন আমার হাত পা নেই। আর মা, আমি তোমাকে কতবার বলবো যে আমি ওর সঙ্গে কোথাও যেতে চাই না। নির্ঘাত রক্তের সম্পর্কে আমার বোন, তাই কথা বলছি। না হলে ওর মতো মেয়ের সঙ্গে আমি কথাও বলতাম না। এই চল যা যা, তোর সঙ্গে কথা বলার জন্য যেন আমি মরে যাচ্ছি। মা বলছিল তাই বললাম, না হলে আমি তোর নামও মুখে আনতে চাই না, বুঝেছিস? এই বলে মুখ বিকৃত করে তারা দুজনে দুদিকে চলে যায়। প্রতিদিনই কোনো না কোনো বিষয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। একদিক থেকে দেখতে গেলে তারা একে অপরের প্রতি খুবই হিংসা করত। কেউ কাউকে কোনো রকমের সাহায্য করত না। আর এগুলো দিনের পর দিন বেড়েই চলেছিল। সন্ধ্যা দেবী তাদেরকে নিয়ে বেশ চিন্তায় পড়ত, কিন্তু সে কিছুই বলতে পারত না। আর বললেও তার কোনো কথাই তারা শুনতো না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এমনই একদিন সন্ধ্যা দেবী বাজার থেকে মেহেন্দি কিনে বাড়িতে নিয়ে আসে। তাকে মেহেন্দি নিয়ে আসতে দেখে রোমানা মনে মনে ভাবে, মা মেহেন্দি নিয়ে এসেছে, আর দিদি মেহেন্দি পরতে ভালোবাসে। আমি আগে গিয়ে মেহেন্দিটা নিয়ে নেব, তাহলে ও নিতে পারবে না।
আর ওর রাগ হলেও আমার পছন্দ করা জিনিস নিতেও পারবে না। মা, ও মা, তুমি মেহেন্দি নিয়ে এসেছো? ওটা আমাকে দাও না, আমি মেহেন্দি পরবো। হ্যাঁ হ্যাঁ, নে নে, আমি তো তোদের জন্যই এনেছি। এই দেখ, দুটো নিয়ে এসেছি, যাতে তোদের ঝগড়া না হয়। আর দেখো না, আমি তো কোনোদিনই মেহেন্দি পরি না বলো, দিদি তো সবসময় মেহেন্দি পরে। কিন্তু আমি ঝগড়া মেটাতে চাই মা, তাই আমি দিদির পছন্দের মেহেন্দি পরার কথা ভাবছি। হ্যাঁ, তাহলে তো ভালোই হবে মা, আমিও তো এটাই চাই। এই নে, আর সুলেখা, এই নে, তুইও নে। না, আমার লাগবে না, আমি অনেক মেহেন্দি পরেছি। যে কোনোদিনও মেহেন্দি পরেনি, পরার জন্য চাইছি তাকেই দাও। আর এমনিতেও ও যেই জিনিসে হাত দেবে সেটা আমার লাগবেও না। এই বলে সুলেখা সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। ইতিমধ্যে তাদের বিয়ের বয়স হয়ে যাওয়ায় সন্ধ্যা দেবী তাদের দুজনেরই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তাদের বিয়ের জন্য দেখাশোনাও শুরু করে। আরো কয়েকদিন কেটে যায়। একদিন দীপালি দেবী তার ছেলে যিশুকে নিয়ে সুলেখাকে দেখতে তাদের বাড়িতে আসে, যেখানে যিশুর ছোট ভাই গোবিন্দও সঙ্গে এসেছিল। আরে বাহ মা, মেয়েটাকে তো খুবই সুন্দর দেখতে গো, আমার তো খুবই পছন্দ হয়েছে। হ্যাঁ রে বাবা, আমার তো মেয়ের ফটো দেখেই খুব পছন্দ হয়েছিল। আর জানিস বাবা, এরা দুই যমজ বোন একই রকম দেখতে। আমার তো দুজনকেই পছন্দ। আমার তো ইচ্ছে করছে এদের দুজনকেই বাড়ির বৌমা করি। মা, আস্তে কথা বলো, আর এরকম কথাবার্তা আস্তে আস্তে বলাই ভালো। ইয়ার্কি মারার একটা সময় থাকে। যেখানে লোকজন ছেলের বিয়ের জন্য একটা মেয়েকেই পছন্দ করে উঠতে পারে না, সেখানে এরা যমজ বলে তোমার দুজনকেই বৌমা করতে ইচ্ছে হলো। তুই চুপ কর ছাগল কোথাকার। মা আমার সঙ্গে এদের দুজনের বিয়ে দেওয়ার কথা ভাবছে না, সঙ্গে তোরও বিয়ে দেওয়ার কথা বলছে, বুঝেছিস? এখন বল তোর পছন্দ, তাহলে একই সঙ্গে তোরও কথাবার্তা মিটিয়ে নেওয়া হবে। আশা করি তোরও রুমানাকে ভালোই লেগেছে। আর আমি যতদূর জানি আমার পছন্দ মানে তোরও পছন্দ, কারণ আমাদের দুজনের পছন্দ একই হয়। গোবিন্দরও সেদিন রুমাকে পছন্দ হয়েছিল, তাই সে মুখে না বললেও মনে মনে খুবই খুশি ছিল। আর এটা দেখে তাদের মা দীপালি দেবী বুঝতে পারে, তাই জন্য সে সন্ধ্যা দেবীকে ডেকে বলে, দেখুন দিদি, সুলেখাকে তো আমাদের খুবই পছন্দ হয়েছে। আর আমি আমার ছেলের সঙ্গে বিয়ে দেব ঠিকও করেছি, কিন্তু বিয়েতে আমাদের একটা শর্ত আছে। দিদি আমাকে ক্ষমা করবেন, বিয়েতে কিছু চাইলে আমি দিতে পারবো না, কারণ আমার কাছে দেওয়ার মতো তেমন কিছুই নেই। আরে না না দিদি, আমি যৌতুকের কথা বলছি না তো। আসলে আমার দুই ছেলেরই আপনার দুই মেয়েকে পছন্দ হয়েছে। আমার ছেলেদের পছন্দ এক, আর আমি এরকমই সম্বন্ধ খুঁজছিলাম। এমন যখন পেয়ে গেছি, তাহলে আমি দুজনকেই বৌমা করে নিয়ে যেতে চাই। এ তো আমার পরম সৌভাগ্য যে একই সঙ্গে দুজনেরই বিয়ে হয়ে যাবে। আসলে আমি ছোট মেয়ের জন্য দেখাশোনা করছিলাম। এভাবেই সেদিন সন্ধ্যা দেবী তার দুই মেয়ের বিয়ে একই বাড়িতে, অর্থাৎ দীপালি দেবীর দুই ছেলের সঙ্গে ঠিক করে দেয়। বিয়েতে সকলেই খুশি ছিল, শুধুমাত্র সুলেখা ও রুমানাকে ছেড়ে, কারণ তারা বিয়েতে রাজি তো হয়ে গিয়েছিল, কিন্তু একই বাড়িতে বিয়ে হোক এটা তারা কখনোই চায়নি। বেশ কয়েকদিন কেটে যায়। অবশেষে তাদের বিয়ের দিন চলে আসে। দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়ে যায়। বিয়ের কয়েকদিন পর, হ্যাঁ, এটাই সুযোগ। শাশুড়ি মা এবারে প্রতিদিনের মতো রান্না করার জন্য ডাকবে। আমি এক কাজ করি, প্রতিদিনের মতো হাতে মেহেন্দি লাগিয়ে বসে থাকি, তাহলে আমাকে কিছু কাজের কথা বলতেও পারবে না। আর ওকে আবারও বাড়ির সব কাজ করতে হবে। আরে বৌমা, তুমি এখানে আছো? আমি তোমাকেই খুঁজছিলাম। অনলাইন থেকে তোমার পার্সেল এসেছে, তুমি গিয়ে ওটা নিয়ে নাও। আর একই বৌমা, আজকে তুমি আবারও হাতে মেহেন্দি পড়েছো? এই তো কাল তোমাকে মেহেন্দি পড়তে দেখলাম। না মা, মানে কালকের মেহেন্দিটা ভালো লাল হয়নি, তাই আজকে আবারও পড়লাম। আসলে মা, আমার মেহেন্দি পড়তে খুব ভালো লাগে। মা, আপনি এক কাজ করুন না, আমার হাতে তো মেহেন্দি আছে, আপনি বরং গিয়ে পার্সেলটা নিয়ে আসুন না প্লিজ। এটা শোনার পর দীপালি দেবী সেখান থেকে চলে যায় এবং পার্সেলটি নিয়ে সেখানে এলে, এই যে আমার সিং মেহেন্দি এসে গেছে। মা, এই মেহেন্দিটা লাগালে দারুণ লাল হয়। আর আপনি মেহেন্দি পরবেন নাকি? আমি খুব ভালো মেহেন্দি পরাতে পারি। এই দেখুন, আমার হাতে কত সুন্দর মেহেন্দির ডিজাইন করেছি। না থাক, আমাকে মেহেন্দি পড়াতে হবে না, আমার খিদে পাচ্ছে। এবারে খাওয়া দাওয়ার কথা ভাবো। আচ্ছা, তুমি যেদিন থেকে এসেছো আমি দেখছি প্রায় সময় তুমি হাতে মেহেন্দি লাগিয়ে বসে থাকো। বলি, মেহেন্দি লাগানো ছাড়াও তো বাড়ির অন্য কাজ আছে, সেগুলো তুমি জানো না? হ্যাঁ মা, জানি,
কিন্তু মেহেন্দির রং ভালোভাবে না হলে আমার মন খুব খারাপ থাকে, তাই আমি রোজ মেহেন্দি পরি। আর মা, আমি বড়দের মুখে শুনেছি যে মেহেন্দির রং যত লাল হবে তার স্বামী তাকে তত বেশি ভালোবাসবে। ও মাই গড, শুধু মেহেন্দির রং দেখেই স্বামী ভালোবাসে না, তার সঙ্গে গুণও দেখে। আচ্ছা ওসব বাদ দাও, তোমার ছোট বোন কোথায়? দেখি ওকেই গিয়ে রান্নার কথা বলি। হ্যাঁ, ওর কাছেই যান। আর এটা করার জন্যই তো আমি রোজ মেহেন্দি পরি। মেহেন্দি পরার যে কতটা উপকারিতা আছে সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি। আমি ঠিক করেই নিয়েছি, এভাবেই প্রতিদিন হাতে মেহেন্দি পরে বসে থাকবো, আর বাড়ির একটা কাজেও হাত দেব না। হ্যাঁ। দীপালি দেবী সেখান থেকে রুমানার কাছে আসে। সে সুলেখার মেহেন্দি লাগানোর কথা বলে তাকে বাড়ির কাজ করতে বলে। ও তাহলে এই ব্যাপার, আমি তো প্রথম থেকেই জানতাম যে ও আমাকে বাড়ির কাজ করানোর জন্য কিছু একটা প্ল্যান করবেই, কিন্তু আমিও ছেড়ে দেওয়ার পাত্রী নই। না মা, আমি এই বাড়ির আর কোনো কাজই করতে পারবো না। কে মেহেন্দি পরবে, কে কাজল পরবে, আমি সেটা দেখতে যাব না। এখানে দুজনেই সমান, তাই দুজনকেই সমান সমান কাজ করতে হবে, না হলে কাল থেকে আমিও হাতে মেহেন্দি পরে বসে থাকবো। এ তুমি কি বলছো বৌমা? তুমি তোমার দিদির উপরে হিংসা করছো? এখানে অন্য কেউ হলে না হয় হতো, ও তো তোমার নিজের বোন হয়। না, আমার কোনো বোন টোন নেই। এর থেকে তো ভালো হতো যদিও জন্মানোর পরেই মারা যেত। ওর মতো হিংসুটি মেয়েকে আমি কখনোই আমার বোন ভাববো না। এভাবেই রুমানা সুলেখার নামে উল্টোপাল্টা কথা বলেই যাচ্ছিল। সুলেখা এগুলো শুনে খুব রেগে যায় এবং সেখানে এসে রুমানাকে একটি চড় মারে। এর ফলে তার হাতের মেহেন্দি খারাপ হয়ে যায়। নে, এবার হয়েছে? আমাকে মেরে শান্তি পেয়েছিস, আর তোর হাতের মেহেন্দিও খারাপ হয়ে গেছে। এখন তো আর বাহানা দিতে পারবি না কোনো। এবারে যা, গিয়ে বাড়ির সব কাজ কর। হ্যাঁ করব, আর সব কাজই করব, সে নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আমি কি জানি না তুই এসব কেন করছিস? তুই যা ভাবার তাই ভাব। আর শোন, কাল থেকে আমি মেহেন্দি পরবো আর তুই বাড়ির সব কাজ করবি। আমি এতদিন করে এসেছি, এবার থেকে তুই করবি। সুলেখার আর কিছু করার থাকে না, নিরুপায় হয়েই সে বাড়ির সব কাজ করতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন সকালবেলা, দেখুন মা, আমি আমার ভাগে 7 দিন কাজ করে দিয়েছি। এবারে আপনি কাকে দিয়ে কাজ করাবেন সেটা আপনার ব্যাপার। আজ থেকে আমি আর কোনো কাজই করব না। তোমাদের যা ইচ্ছে তাই করো। আজ আমরা কেউ বাড়িতে থাকবো না। আজ আমাদের 3 জনের নেমন্তন্ন আছে, আর আমরা ওখানেই যাচ্ছি। হ্যাঁ মা ঠিকই বলছে, আমরা ওখানেই খাওয়া দাওয়া করব, আর আমাদের ফিরতে দেরিও হতে পারে। আমরা এখন আসছি। হ্যাঁ, তাহলে আর কি, আমাকে অনলাইনে খাবার অর্ডার করতে হবে, কোনো চিন্তা নেই। আমার কাছে যা টাকা আছে আমার বেশ কয়েকদিন চলে যাবে। দীপালি দেবী ও তার 2 ছেলে সেখান থেকে চলে যায়। বেশ কিছুক্ষণ কেটে যায়। এদিকে বাড়িতে তারা 2 বোনের কেউই রান্না করে না, তারা বসেই থাকে। এমনই সময় রুমানার খুব জোরে খিদে পায়, কিন্তু কিছু খাবার না থাকায় সে কিছুই খেতে পারে না। তখন, এক্সকিউজ মি ম্যাডাম, এই নিন আপনার পার্সেল, আর ভালো করে দেখে নিন প্লিজ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার বিরিয়ানি আর মেহেন্দি এসে গেছে। এবারে আমি পেট ভরে বিরিয়ানি খেয়ে আরামের সঙ্গে বসে বসে হাতে মেহেন্দি পরবো। আমার তো আজকের দিনটা খুব ভালো কাটবে। যা বাবা, আমি একা ফেসে গেলাম। এই তো দেখছি খাবার অর্ডার করে খাচ্ছে, আর আমি শুকিয়েই আছি। না, এভাবে চললে হবে না, আমি বরং গিয়ে কিছু রান্না চাপিয়ে দিই। এই বলে রোমানা রান্নাঘরে চলে যায়। বেশ কিছুক্ষণ ধরে সে রান্নাঘরেই থাকে। হঠাৎ করে সে সুলেখার কান্নার আওয়াজ পায় এবং সে সুলেখার কাছে এসে সুলেখাকে ছটফট করতে দেখে অবাক হয়ে যায়। কি হলো দিদি, তোর হাতে কি হয়েছে? আর তুই এরকম করছিস কেন? কি হয়েছে আমাকে বল। মেহেন্দি, ওই মেহেন্দি, মেহেন্দি পরে ওই মেহেন্দি। এভাবেই বলতে বলতে সুলেখা অজ্ঞান হয়ে যায়। রুমানা আর দেরি না করে তাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার তাকে জানায় যে তার হাতে অ্যালার্জিক রিঅ্যাকশনের কারণেই এটা হয়েছে। রুমানা হসপিটালেই থেকে যায় এবং তাকে ঠিক সময়ে সময়ে ওষুধ খাওয়াতে থাকে। এগুলো দেখে এবং তার বোনের প্রতি তার মায়া দেখে সুলেখার ভুল ভাঙে এবং সে রুমানার কাছে ক্ষমা চায়। আসলে যে নিজেরই হয় সেটা সেদিনই তারা অনুভব করে। তখন সেখানে দীপালি দেবী এবং তার 2 ছেলে চলে আসে। তারা 2 বোনকে নিজেদের ভুল বুঝতে পেরেছে দেখে খুবই খুশি হয়। তারা সকলে বাড়ি চলে আসে। বাড়িতে এসে 2 বোন মিলেমিশে থাকতে শুরু করে।